তোদের লাস্ট করেছিলাম একটা সমান্তরাল পাত ধারকের ধারকত্ব নির্ণয়। এবার আজকে আমরা তোর হচ্ছে বায়ু মাধ্যমে বা শূন্য মাধ্যম যাই বলিস, অ্যাকচুয়ালি শূন্য মাধ্যম তো সম্ভব না, বায়ু মাধ্যমের ক্ষেত্রে আমরা একটা গোলীয় ধারকের ধারকত্ব বের করব, আর হচ্ছে একটা বেলনাকার মানে সিলিন্ড্রিক্যালের ধারকত্ব বের করব। আচ্ছা, সেটা আগে করে নেবো, তারপর বাদ বাকি যেগুলো করছি সেগুলো তো আস্তে আস্তে আমরা আসছি পরপর, ঠিক আছে? যাই হোক, দেখ এখানটাতেও সেই একই রকম বারবার করে আগের দিনে তো বলেছিলাম যে সমান্তরাল পাত ধারকের ধারকত্ব যদি আমাকে বের করতে হয়, মধ্য কথা যে কোনো জায়গায় ধারকত্ব যদি আমাকে বের করতে বলে, সবার আগে আমি বের করব তড়িৎ ক্ষেত্র, তারপরে বের করব তড়িৎ বিভব, তারপরে বের করব ধারকত্ব। আবার বলছি, তড়িৎ ক্ষেত্র, তড়িৎ বিভব, তারপরে ধারকত্ব, এই তিনটে তাহলে পরপর আমরা করব। দেখ এখানে সেই একই রকমভাবে আমি তোর হচ্ছে একটা গোলীয় ধারক বের করছি। সবাই ছবিটা দিকে একটু ভালো করে দেখ, তোরা তো স্বাভাবিক অর্থেই প্রত্যেকের ছবিটা দেখে আগে এঁকে নিচ্ছিস, তারপর এটা বুঝবি। যাই হোক, তা এখানে তোর হচ্ছে আমি যেটা এঁকেছি, এখানে তোর হচ্ছে একটা ভেতরে গোলক এঁকেছি। এই গোলকটার ব্যাসার্ধ হচ্ছে ক্যাপিটাল R1, আর এই বাইরে একটা গোলক এঁকেছি, সেটা হচ্ছে আমার ব্যাসার্ধ ক্যাপিটাল R2। এখানে একটা জিনিস বলে রাখি, আমার ভেতরের যে গোলকটা রয়েছে, যেটা আমার ব্যাসার্ধ রয়েছে ক্যাপিটাল R1, ওটা নিরেট হতে পারে বা ওটা ফাঁপাও হতে পারে। নিরেট যদি হয় তাহলেও কোনো অসুবিধা নেই, যদি ফাঁপাও হয় তাহলেও কোনো অসুবিধা নেই। মধ্যে কথা মোট আমার ওতে আধান রয়েছে +Q আধান। এবার ওটা পরিবাহী হতে পারে বা অপরিবাহী হতে পারে, কিন্তু আহিত একটা গোলক, ঠিক আছে? কিন্তু বাইরের যে গোলকটা, সেই গোলকটা আমার ফাঁপা হতে হবে। সেই ফাঁপা গোলকের কেন্দ্রে আমি যেন তোর হচ্ছে একটা ওই নিরেট গোলক বা ফাঁপা ছোট্ট গোলক যেটা বলছিস সেটাকে রেখে দিচ্ছি। তাহলে বাইরের যে গোলকটা আমার রয়েছে, সেই গোলকটার ব্যাসার্ধ হচ্ছে আমার ক্যাপিটাল R2, আর ভেতরকার যে নিরেট গোলকটা রয়েছে সেটার ব্যাসার্ধ হচ্ছে আমার ক্যাপিটাল R1। আর আমি কি করেছি, এই দুটো গোলক, যেটা নিরেট গোলক যেটা ভেতরে রয়েছে আমার, নিরেট বা ফাঁপা যাই ধরিস, ছোট্ট গোলকটা, সেই ছোট গোলকটা আর বড় গোলকটার মাঝে যে ফাঁকা স্থান, সেখানে তার ওই মাঝে যে কোনো আমি একটা বিন্দু নিচ্ছি, পি বিন্দু। সেই পি বিন্দুর আমি যদি ওখানে ধারকত্ব বের করতে চাই, তাহলে সেক্ষেত্রে আমি কি করতে পারি, ওই পি বিন্দুটাকে কেন্দ্র করে, মানে ওই পি বিন্দু পর্যন্ত মাপ নিয়ে, ওই কেন্দ্রক থেকে মাপ নিয়ে আমি এটা গোলক ওখানে আঁকতে পারি। সেই গোলকটা কি, মানে ওটাই হচ্ছে আমার গসিয়ান তল ওখানে হবে, যেটা কিনা আমি তাকে এই ছবিতে ডট ডট লাইন দিয়ে দেখাচ্ছি। আবার দেখি না, তাহলে এই নিরেট গোলক যেটা আমার রয়েছে, সেই নিরেট গোলকের ব্যাসার্ধ হচ্ছে ক্যাপিটাল R1। আমার একদম বাইরের যে গোলকটা রয়েছে, সেই গোলকটার ব্যাসার্ধ হচ্ছে আমার ক্যাপিটাল R2। আর দেখ আমি ডট ডট লাইন দিয়ে তোর হচ্ছে একটা গসিয়ান তল নিয়েছি, সেই গসিয়ান তলের ব্যাসার্ধ হচ্ছে আমার স্মল r। এইবার তোরা সবাই গসের সূত্র জানিস, গসের সূত্র অনুযায়ী দেখ এখানে কিন্তু আমি বলছি, তাহলে আমার বাইরের যে গোলকটা রয়েছে সেই গোলকটার আমার হচ্ছে মোট আধানের পরিমাণ -Q, আর ভেতরের যে আমার নিরেট গোলকটা রয়েছে বা নিরেট ফাঁপা তল যাই বলিস না কেন, যেটাকে আমি ছোট্ট গোলক যেটা নিয়েছি, সেই ছোট গোলকটাতে আমার রয়েছে +Q আধান। তাহলে +Q আধান রয়েছে ভেতরের ছোট গোলকটাকে, আর একদম বাইরের যে গোলকটা আমার রয়েছে সেটা রয়েছে আমার -Q আধান। এইবার তাহলে আমাকে যদি এখানে তড়িৎ ক্ষেত্র যদি বের করতে হয়, তোরা সবাই নিজেরা জানিস যে তড়িৎ ক্ষেত্রের অভিমুখ কোন দিক থেকে কোন দিকে রয়েছে। তড়িৎ ক্ষেত্রের অভিমুখ সর্বদা ধনাত্মক আধান থেকে ঋণাত্মক আধানের দিকে হয়। তড়িৎ ক্ষেত্রের অভিমুখ সর্বদা ধনাত্মক আধান থেকে ঋণাত্মক আধানের দিকে হয়। তার মানে এখানে আমার তড়িৎ ক্ষেত্রের অভিমুখ কিন্তু তাহলে ওই ছোট্ট গোলকটা থেকে বাইরের গোলকের দিকে হবে, এবং সেটা তাহলে কোন দিক বরাবর হবে, ব্যাসার্ধ বরাবর। দেখ এখানে প্রত্যেকটা অভিমুখ তাহলে হচ্ছে ব্যাসার্ধ বরাবর, তাহলে হচ্ছে আমার তড়িৎ ক্ষেত্র রয়েছে। আমি কিন্তু সেটা এখানে এঁকে দেখাইনি, তাহলে ছবিটা অস্পষ্ট হয়ে যাবে। তাই এইবার আমি এর চারিদিকে তাহলে তোর হচ্ছে একটা দেখ এখানে গসিয়ান তল নিয়েছি। তাহলে এই গসিয়ান তলের ক্ষেত্রে যদি আমি গসের সূত্র প্রয়োগ করি, তাহলে আমরা লিখতে পারি ক্লোজ সারফেস ইন্টিগ্রাল অফ E ডট ds ইজ ইকাল টু Q/ε0। কিউ মানে টোটাল চার্জ এনক্লোজ বাই দ্যাট গসিয়ান সারফেস। তারপরে এখানে ওই গসিয়ান সারফেস দ্বারা আমার মোট আবদ্ধ আধানের পরিমাণ কত, +Q, তাহলে সেটাই হচ্ছে +Q/ε0। এবার E ডট ds যখন আমি করছি, তাহলে এখানে দেখ আমার ds মানে যে ক্ষেত্রফলটা, সেই ক্ষেত্রফলের অভিমুখ তো আমি যে গসিয়ান তলটা নিয়েছি, গসিয়ান তল বরাবর ব্যাসার্ধ বরাবর বাইরের দিকে হবে। তড়িৎ ক্ষেত্র অভিমুখ ব্যাসার্ধ বরাবর বাইরের দিকে, তাহলে তো দুটো একই অভিমুখে হচ্ছে। তাহলে ওদের মধ্যেকার ডট গুণন তাহলে আমাকে কী দেবে, আমাকে 1 দেবে, +1। যার জন্য আমি তাহলে E ডট ds টাকে পয়েন্ট লাইনে লিখেছি EDS। তাহলে ইটা সুষম হওয়ার জন্য ওটাকে বাইরে পাঠিয়ে দিলাম। তাহলে ক্লোজ সারফেস ইন্টিগ্রাল অফ ds ইজ ইকুয়াল টু Q/ε0। তাহলে E ইন্টু, এবার ক্লোজ সারফেস ইন্টিগ্রাল মানে একটা বদ্ধগোলকের, তোরা সবাই জানিস পৃষ্ঠতলের ক্ষেত্রফল হয় 4πr²। তাহলে আমি সেটাই পেয়েছি E ইন্টু 4πr² সমান Q/ε0। তাহলে E সমান Q/4πε0r²। তাহলে এটা আমি 1 নম্বর সমীকরণ দিয়েছি। আমার এইটুকু পর্যন্ত আমি আমার তড়িৎ ক্ষেত্রের মানটা বের করে রাখলাম। তাহলে ফার্স্ট স্টেপ আমার হয়ে গেছে তড়িৎ ক্ষেত্রের মান বের করা। সেকেন্ড স্টেপ কী হবে, তোরা সবাই জানিস সেকেন্ড স্টেপে আমরা করব যে এক্ষেত্রে আমরা বিভবটা বের করব। তাহলে তড়িৎ বিভবটা বের করতে গিয়ে তাহলে দেখতে কী করছি, V ইজ ইকুয়াল টু, আমরা তোদের আমি তোদের আগেও বলেছিলাম তোদের বক্সের মধ্যে 6খানা সমীকরণ লিখতে বলেছিলাম। সেই 6টা সমীকরণের মধ্যে একটা সমীকরণ ছিল
ই সমান মাইনাস অফ ডেল ভি ডেল আর, ই সমান মাইনাস অফ ডেল ভি ডেল আর, বা ভি সমান ইন্টিগ্রেশন মাইনাস ইন্টিগ্রেশন ই ডট ডিআর, ভি সমান মাইনাস ইন্টিগ্রেশন অফ ই ডট ডিআর। তোদের আমি বলেছিলাম এই দুটো সমীকরণের ক্ষেত্রে কোনটা প্রয়োগ করব, যদি আমার বিভব জানা থাকে, আমার যদি তড়িৎ ক্ষেত্র বের করতে বলে তাহলে প্রথম সমীকরণটা অর্থাৎ ই সমান মাইনাস অফ ডেল ভি ডেল আর। আর যদি আমার তড়িৎ ক্ষেত্র যদি জানা থাকে, যদি আমার বিভব বের করতে বলে তাহলে ভি সমান মাইনাস অফ ইন্টিগ্রেশন অফ ই ডট ডিআর। তাহলে স্বাভাবিক অর্থেই আমরা তাহলে এখানে দেখতে পাচ্ছি আমার দ্বিতীয় সমীকরণ এখানে কাজে লাগবে, কারণ আমার তড়িৎ ক্ষেত্রের মান জানা আছে। তাহলে এবার তোরা সবাই দেখ, এখানে আমি তাহলে কি করছি, ভি সমান মাইনাস অফ ইন্টিগ্রেশন অফ ই ডট ডিআর। এবার এখানে লিমিট কি নিয়েছি, লিমিট নিয়েছি দেখ আমার বাইরের পৃষ্ঠতল থেকে ভেতরের পৃষ্ঠতলের দিকে আমি যাচ্ছি, কারণ ভেতরে আমার আধান রয়েছে, ধনাত্মক আধান রয়েছে, তার মানে এটা ধনাত্মক বিভবে রয়েছে, আর বাইরেটা আমার ঋণাত্মক আধান রয়েছে বলে আমার ঋণাত্মক বিভব। তাহলে আমি ঋণাত্মক বিভব থেকে ধনাত্মক বিভব মানে নিম্ন বিভব থেকে উচ্চ বিভবের দিকে তাহলে গতিশীল হবো। তাহলে আমি R2 টু R1 দিকে আসছি, ই ডট ডিআর করছি, তাহলে মাইনাস অফ R2 টু R1, ই এর মান তাহলে বসিয়ে দিচ্ছি কিউ বাই 4π/r² ইন্টু ডিআর। তাহলে এবার দেখ এখানে আমার কিউ বাই 4π/0 সব কনস্ট্যান্ট, সেই জন্য দেখ আমি এগুলো কী করেছি, ইন্টিগ্রেশনের বাইরে নিয়ে গেছি, আর সামনেটা মাইনাস চিহ্ন আমার অলরেডি আছে। ডিআর বাই R², ডিআর বাই R² যদি আমরা ইন্টিগ্রেশন করি তাহলে আমরা কী দেবে, মাইনাস অফ 1/r। তাহলে মাইনাস অফ 1/r, আর বাইরের অলরেডি মাইনাস আছে, এই দুটো প্লাস হয়ে গেল। তাহলে আমি দেখ এবার লিমিট বসিয়ে দিচ্ছি, আপার লিমিটটা আগে বসে, মাইনাস অফ লোয়ার লিমিট, তাহলে 1/r1 মাইনাস অফ 1/r2। তাহলে ফাইনালি ভি এর সমীকরণটা আমার কী বেরোলো, ভি সমান কিউ বাই 4π/0 1/r1 মাইনাস 1/r2। এইটুকু আমার মনে হয় খুবই সহজ, তোদের বুঝতে পারার অসুবিধা হবে না। এরপরে থার্ড পয়েন্ট আমি তাহলে বলেছিলাম প্রথমে তড়িৎ ক্ষেত্র, তারপরে বিভব, তারপর ধারকত্ব। তাহলে থার্ড পয়েন্টে তাহলে চলে আসি, কিউ সমান সিভি, তাহলে সি সমান কিউ বাই ভি। এবার তাহলে আমি হচ্ছে কিউ এর মানটা, কিউটা রয়েছে আর ভি এর মানটাই বসিয়ে দিলাম, দেখ কিউ কিউ ক্যান্সেল আউট হয়ে গিয়ে আমার কী পড়ে থাকলো, 4π/0 r1r2 বাই r2 মাইনাস r1। তাহলে এইটা হচ্ছে আমার গোলীয় ধারকের ধারকত্ব। কিন্তু আমরা এরপরে যেখানেই গোলীয় ধারক দেখতে যাব তখন হচ্ছে দেখবি ওই বাইরের যে আমার তলটা রয়েছে সেই তলটা আমার হচ্ছে বাইরের যে তলটা আমার রয়েছে সেই তলটা আমার হচ্ছে কিন্তু এক্ষেত্রে অ্যাকচুয়ালি থাকেই না। ভেতরের যে আমার তলটা রয়েছে, ভেতরটা যে গোলকটা রয়েছে সেই একটা গোলক দিয়ে তোর হচ্ছে ধার করতে পারবে। তাহলে সেই হিসাবে তাহলে এবার দেখ আমি কী করছি, সেই জন্য আমি তোর হচ্ছে দেখ এখানে ভি সমান কিউ বাই 4π/0 1/r1 মাইনাস অফ 1/r2 ছিল, ওই R2টাকে আমি ধরে নিচ্ছি, মানে আমার বাইরের যে তলটা মানে গোলকটা রয়েছে, বাইরের গোলকটা আমি ধরছি আমার অসীমে কোথাও আছে, যেহেতু থাকছে না সেটা আমি ধরেছি আমি অসীমে কোথাও আছে। তাহলে ওটা যদি আমি অসীমে ধরি তাহলে R2 মান ইনফিনিটি হবে, আর 1/∞ মানে একটি যদি আমি অসীম দিয়ে যদি ভাগ করে দিলে কত দেবে, আমাকে শূন্য দেবে। তাহলে দেখতে আমার কেমন হচ্ছে, কিউ বাই 4π/0 r1 হচ্ছে, তাহলে ভি এর মান তখন পাচ্ছি কিউ বাই 4π/0 r1, তাহলে সি এর মান তাহলে কী পাবো, কিউ বাই ভি সমান 4π/0 r। তোরা যদি সবাই সিজিএসে করিস তাহলে এখানে ধারকত্ব সি সমান r পাওয়া যায়, তাহলে তখন হচ্ছে 4π/0 ওটা তখন তো হচ্ছে মানে থাকে না। এটা গেল গোলীয় ধারকের ধারকত্ব, একটা গোলীয় বা স্ফেরিক্যাল ধারকের ধারকত্ব আমরা বের করা শিখে গেলাম। এরপরে এখানে দেখ তোদের রয়েছে সিলিন্ড্রিক্যাল ধারক, মানে একটা বেলুনাকার একটা ধারকের ক্ষেত্রে। এই বেলুনাকার ধারকের ক্ষেত্রে তোদের বলতে নাও থাকে তবুও দুশ্চিন্তার কোনো কারণ নেই, তোরা বোর্ড থেকে যেটা আমি করেছি এটা তোরা করে নিতে পারিস। এখানে আমি কি করেছি, আমি এখানে তোর হচ্ছে আমার পেনের মতো একটা সিলিন্ডার আগে কল্পনা করেছি সসীম দৈর্ঘ্যের, এটা কিন্তু অসীম দৈর্ঘ্য না, সসীম দৈর্ঘ্য, ফাইনাইট লিমিট রয়েছে, সসীম দৈর্ঘ্যটা আমি এটা কনসিডার করেছি। এবারে এই চারদিকে কী করেছি, আমি আর একটা ফাঁপা মানে এটাকে একটা ফাঁপা চোঙ নিয়েছি, সেই ফাঁপা চোঙের কেন্দ্রকে এটাকে আমি রেখেছি। এবার এই যে তুই বলছিস যে স্যার আপনার যে পেনটা, এই পেনটা কি ফাঁপা হবে, এটা ফাঁপা হোক চাই নিরেট হোক তাতে কোনো কিছু এসে যায় না, এটা নিরেট ফাঁপা পরিবাহী হতে পারে বা নিরেটও হতে পারে, কিন্তু এতে আমার কিছুটা আমার আধান রয়েছে, কতটা রয়েছে প্লাস কিউ আমার আধান রয়েছে। আর এর চারিদিকে তাহলে আমি একটা সিলিন্ড্রিক্যাল শেপ ধরে নিচ্ছি। এইবার আমি কী করছি, আমি এটা একটা ছোট্ট দূরত্ব ধরে নিচ্ছি, এটা টোটাল দূরত্ব ধর এল, ক্যাপিটাল এল, আর আমার এতে মোট আমার আধান রয়েছে ক্যাপিটাল কিউ। তাহলে প্রতি একক দৈর্ঘ্যে তাহলে আমার কতটা আধান রয়েছে, কিউ বাই এল, এটাকে আমরা ল্যামডা দিয়ে প্রকাশ করি, এবং এটাকে আমরা সবাই কী বলি, রৈখিক আধান ঘনত্ব, আগে পড়ে রয়েছি রৈখিক আধান ঘনত্ব, ল্যামডা সমান কিউ বাই এল। এইবার এই যে তোরা কিউ বাই এল তোরা সবাই পাচ্ছিস, এটাকে আমি ধরে রাখলাম। এবার আমি কি করছি, আমি পুরো চোঙটাকে নিয়ে নয়, আমি এর একটা ছোট্ট দূরত্ব, মানে আমি এই যে হাত দিয়ে দেখাচ্ছি ধর এরকম একটা দূরত্ব আমি ধর এক্স উচ্চতা নিচ্ছি, আমি এরকম এক্স উচ্চতার একটা এখানে এই চারিদিকে একটা গসিয়ান তল বা একটা কাল্পনিক তল আমি কল্পনা করছি, এবং সেই গসিয়ান তলটা যেটা আমি নিচ্ছি সেই গসিয়ান তলের আমি ধরে নিচ্ছি ব্যাসার্ধ হচ্ছে আমার, উচ্চতা হচ্ছে এক্স আর ব্যাসার্ধ হচ্ছে আমার স্মল আর। আর এই যে আমার যে ভেতরের যে চোঙটা রয়েছে, যেটা আমি বলছিলাম পিনের মধ্যে যে চোঙটা, এটার ব্যাসার্ধ আমি ধরে নিচ্ছি R1, আর আমার একদম বাইরে যে আমার তোর হচ্ছে আরেকটা যে চোঙ রয়েছে সেই চোঙটা আমি ধরে নিচ্ছি R2। দেখ চোঙটা সবাই দেখে নেন,
এই যে পেন, আমি আমার পেনটার মধ্যে বলছি, পেনটার মধ্যে যদি হয় তাহলে ওর ব্যাসার্ধ আমি ধরেছি R1, বাইরের যে চোখটা সেটা আমি ব্যাসার্ধ ধরেছি R2, আর আমি যে ছোট্ট গসিয়ান তল কল্পনা করেছি এখানটায় দেখ ডটার লাইন আর সলিড লাইন দিয়ে প্রবেশ করেছি, এটা তো হচ্ছে ব্যাসার্ধ ধরেছি স্মল r। তাহলে তোরা সবাই আরও উচ্চতা ধরেছি আমি এক্স। তাহলে তোরা সবাই লক্ষ্য করে দেখতো আমি তোদের তড়িৎ ক্ষেত্র পড়ানোর সময় তোদের শিখিয়েছিলাম যে এক্ষেত্রে তড়িৎ বর্গক্ষেত্র তাহলে কোন দিকে বেরোবে, সব ব্যাসার্ধ বরাবর এইদিকে বেরোবে, এইদিকে ওপর দিকে বা নিচের দিকে বেরোবে না, সব সমান্তরালভাবে হচ্ছে এই দিক বরাবর বেরোচ্ছে বা এই দিক বরাবর বেরোচ্ছে। যার জন্য এই যে আমি গসিয়ান তলটা নিচ্ছি সেই গসিয়ান তলের উপরের তল থেকে কোনো ফ্লাক্স বের হবে না, নিচের তল থেকে কোনো ফ্লাক্স বের হবে না, শুধু সাইডের তল থেকে ফ্লাক্স বের হবে। সেটাই দেখ তুই এখানে পড়েছি ক্লোজ সারফেস ইন্টিগ্রাল অফ ই ডট ডিএস সমান কিউ বাই এক্স। এখানে যে স্মল কিউ আমি লিখেছি, স্মল কিউটা হচ্ছে আমার এই গসিয়ান তলের মধ্যে কতটা আমার আধান রয়েছে, স্মল কিউটা হচ্ছে আমার গসিয়ান তলের মধ্যে কতটা আমার আধান রয়েছে সেটা। তাহলে ই ডট ডিএস সমান কিউ বাই এক্স ছিল। তাহলে এবার যেহেতু তড়িৎ ক্ষেত্র এখানে আমি তাহলে গসিয়ান তলের ক্ষেত্রে শুধুমাত্র সাইডের তলের ক্ষেত্রে আমার এখান থেকে তড়িৎ ক্ষেত্র বর্ডারগুলো বের হচ্ছে সেগুলো ব্যাসার্ধ বরাবর। আর এই এখানে যদি আমি একটা ক্ষেত্রফল কল্পনা করি তাহলে সেই ক্ষেত্রফল অভিমুখ তাহলে ব্যাসার্ধ বরাবর দুটো একই অভিমুখে, তাহলে ই আর ডিএস এর অভিমুখ একই দিক হওয়ার জন্য আমি ওটাকে ই ডট ডিএস থেকে ইডিএস লিখে দিলাম। তাহলে দেখ পরের আমি লিখেছি ইডিএস সমান কিউ বাই 7 এইবার তার পরের কী করেছি, ইটা সুষম হওয়ার জন্য তাহলে ইটাকে আমি বাইরে এনেছি, তাহলে ক্লোজ সারফেস ইন্টিগ্রাল অফ ডিএস সেটা আমি তাহলে পরের আমি দেখ কিউটাকে কী লিখে দিয়েছি, ল্যামডা এক্স লিখে দিয়েছি। ল্যামডা এক্স কেন, ল্যামডা হচ্ছে আমার রৈখিক আধান ঘনত্ব, অর্থাৎ প্রতি একক দৈর্ঘ্যে আমার আধান ঘনত্ব, আর এক্সটা হচ্ছে তাহলে আমাদের এখানে উচ্চতা। তাহলে আমি ল্যামডা ইন্টু এক্স মানে তাহলে আমি এইটুকু অংশের মধ্যে তাহলে আমার কতটা আধান রয়েছে তাহলে সেটা পেয়ে যাচ্ছি, সেটা হচ্ছে আমার স্মল কিউ ছিল, তাহলে ল্যামডা এক্স। এবার দেখ ই ক্লোজ সারফেস ইন্টিগ্রাল করে তাহলে পাচ্ছিস 2 পাই আর এক্স, তাহলে ই টু 2 পাই আর এক্স সমান ডান দিকে ল্যামডা এক্স এপসিলন জিরো বসে দিয়ে এক্স এক্স কেটে যাচ্ছে, এদিকে এটা বোঝাচ্ছি ই সমান ল্যামডা বাই 2 পাই এপসিলন জিরো আর। দেখ আমি কিন্তু এখানে আমার সেই তড়িৎ ক্ষেত্র মানটা বের করলাম এতক্ষণে। সেকেন্ড কাজ কী হবে তোমরা নিজেরাও জানিস, বারবার বলা হচ্ছে এবার বিভব বের করবে। তাহলে বিভব বের করার ক্ষেত্রে ধরছি একই পদ্ধতি, ভি ইজ ইকুয়াল টু মাইনাস অফ ইন্টিগ্রেশন অফ আর টু আর1 ই ডট ডিআর, বাইরের তল থেকে ভিতর তলে প্রবেশ করছি আর টু আর1 তাহলে ই ডট ডিআর। তাহলে এখানে যদি আমি করি ই ডট ডিআর তাহলে ই এর মানটা কত পেয়েছি, ল্যামডা বাই 2 পাই ইপসিলন জিরো আর বসিয়েছি ইন্টু ডিআর। এবার ল্যামডা বাই 2 পাই ইপসিলন জিরো এটা কনস্ট্যান্ট, সেটা ইন্টিগ্রেশন বাইরে চলে আসবে, বাইরে চলে এসেছে। তার লিমিট হচ্ছে আর টু আর1 ডিআর বাই আর। ডিআর বাই আর যদি আমার থাকে ইন্টিগ্রেশনে তোরা শিখবি এটাকে লেখা লগ অফ আর, বা তোদের আমি ক্লাস 11 দেখেছিলাম লগ অফ আর হয়, তাহলে এটা লগ অফ আর দিচ্ছে আমাকে। মানে লগ অফ আর যদি লিখি তাহলে লোয়ার লিমিট আর টু আপার লিমিট আর1, কিন্তু এখানটায় তোরা সবাই দেখতে পাচ্ছিস একটা সামনে একটা মাইনাস সিম্বল আছে, এই মাইনাসটা যদি ভিতরে প্রবেশ করি তাহলে মাইনাস লগ অফ আর হয়ে যাবে। তাহলে এই আর1 আর আর2 ওই লিমিটে তাহলে তখন উল্টে যাচ্ছে, মানে আমি একবারে বলতে চাইছি যেটা ল্যামডা বাই 2 পাই ইপসিলন জিরো লগ অফ আর2 বাই আর1, এইটা আমি ভি এর মান পেলাম। এবার ল্যামডার মানটা আমরা সবাই জানি, ল্যামডা মান যদি 2 বাই এল, 2 বাই এলটা এখানে বসিয়ে দিচ্ছি, দেখ 2 বাই এল বসিয়েছি, তাহলে 2 বাই এল আর নিচে 2 বাই ইপসিলন জিরো লগ অফ আর2 বাই আর1, তাহলে আমি এটা ভি এর মানটা বের করলাম। নেক্সট আমার কাজ কী হবে, আমি সি এর মানটা বের করবো। সি সমান তাহলে আমরা কি জানি কিউ বাই ভি। এবার সি সমান কিউ বাই ভি, কিউ এখানে আমি কিউ এর মানটা উপরে যদি কিউ লিখি আর নিচে যদি ভি এর মানটা বসিয়ে তাহলে কিউ কেটে যাচ্ছে, 2 বাই ইপসিলন জিরো এল লগ অফ আর2 বাই আর1। তাহলে এইটা হচ্ছে আমার কি একটা সিলিন্ড্রিক্যাল, যদি আমি কোনো একটা ক্যাপাসিটার নিই তাহলে তার ক্ষেত্রে এটা ধারকত্ব। আচ্ছা তাহলে তোদের হচ্ছে দেখ তোদের বইয়ের সিলেবাসে সিলিন্ড্রিক্যাল, স্ফেরিক্যাল আর প্যারালাল প্লেট ক্যাপাসিটার এই তিনটে ক্যাপাসিটারের ক্ষেত্রে তো ধারকত্ব বের করতে মানে বলা হয়, মানে শিখে রাখা দরকার বা ইকুয়েশনগুলো আমাদের কাজে লাগে, তাহলে আমরা সেটুকু করলাম। এরপরে দেখ আমি একটা আর্টিকেল তোদের আমি এখানে লিখেছি, সেটা আমি তোদের কাউকে পড়াচ্ছি না, এটা তোদের আমি বলে দিচ্ছি 7টার বইতে তোরা আর্টিকেল নাম্বার 3.5-এ পাবি, আর ছায়া প্রকাশনের বইতে তোরা হচ্ছে আর্টিকেল নাম্বার 4.3-তে পাবি, আমি সেটা লিখে দিয়েছি বইতে, দেখে আমি দেখে নিয়েছি যে কোথায় আছে সেটা আমি লিখে দিয়েছি। এটা তোরা নিজেরা করবি, এটা একদম সহজ, একদম সহজ। দুটো পরিবাহী গোলককে নেওয়া হয়েছে, সেই পরিবাহী গোলককে একটা তার দিয়ে যুক্ত করা হয়েছে। এবার তার দিয়ে যুক্ত করা হলে কী হচ্ছে, পরিবাহী গোলক দুটো যদি আমার আলাদা যদি আধান থাকে তাহলে কতক্ষণ আধান প্রবাহ হবে, যতক্ষণ ওদের বিভব সমান হচ্ছে। তাহলে বিভব সমান হওয়া পর্যন্ত তাহলে ওদের মধ্যে আধান প্রবাহ চলবে এক। এই আধান প্রবাহ হলে একজন আধান ধর ক্ষয় পাবে, মানে একদিন আধান কমবে একদিন আধান বাড়বে, কিন্তু যার কমবে আর যার বাড়বে দুটো তো সমান মানই হবে, সেই ক্যালকুলেশনটা করা আছে। আর এতে কতটা শক্তি ক্ষয় হচ্ছে সেটা দেখি করা আছে, তোরা ওই ক্যালকুলেশনটা সবাই একটু কাইন্ডলি বই থেকে পড়ে নিবি। একটা এলাবোরেট ক্যালকুলেশন, ওই বেকার ক্যালকুলেশন, শুধু ক্যালকুলেশন আছে, বোঝার কিছু নেই, কনসেপচুয়াল বিষয় কিছুই নেই সেরকম, ওই জন্য আমি তো হচ্ছে এটা তোদের আর করে দেখাইনি, ওটা তোদের নিজের সাথে পড়লে বুঝতে পারবি। নেক্সট এরপরে কী করেছি, এরপরে করেছি দেখ ধারকের শ্রেণী সংজ্ঞা। আমরা ক্লাস টেনে পড়াকালীন আমরা কিন্তু সবাই রোধের শ্রেণী সমবায়,
রোধের সমান্তরাল সমবায় এগুলো করে রেখেছি। ধারকের ক্ষেত্রেও ঠিক সেরকম শ্রেণী এবং সমান্তরাল সমবায় হয়। আমি তোদেরকে ক্লাস 11-এ বলেছিলাম, আবারও বলছি, আমরা 5 জায়গায় শ্রেণী সমান্তরাল সমবায় শিখব। একটা হচ্ছে রোধ শিখেছি, ক্লাস 11-এ আমরা শিখেছিলাম তাপ পরিবাহিতাঙ্ক। এখন আমরা শিখছি এখানটাতে তাপ পরিবাহিতাঙ্ক শিখেছি। আবার তোরা হচ্ছে যখন প্রত্যেকে সরল পদ্ধতি পড়েছিস, ওখানে স্প্রিংয়ের বল ধ্রুবকের ক্ষেত্রে শ্রেণী সমান্তরাল সমবায় শিখেছিলি। এই 3টে জিনিস আমাদের শেখা হয়ে গেছে। এখন আমরা সবাই শিখছি এখন ধারকত্বের আজকে আমরা শিখব। আর এরপরে আমরা শিখবো সাবেশাঙ্ক বা আবেশাঙ্কের ক্ষেত্রে, সেটা হচ্ছে ম্যাগনেটিজম করতে গেলে শিখবো। তাহলে এই 5 জায়গায় আমরা পড়বো। এবার তোদেরকে আমি বলেছিলাম ওখানটাতে তোরা মনে করে দেখ, রোধের ক্ষেত্রে তোরা শ্রেণী সমবায় সমান্তরাল সমবায় যা পেয়েছিলি, তোরা হচ্ছে পরিবাহিতাঙ্কের ক্ষেত্রে বা স্প্রিংয়ের বল ধ্রুবকের ক্ষেত্রে ঠিক তার উল্টোটা হয়েছিল। ওর শ্রেণী, রোধের শ্রেণী এদের সমান্তরাল, রোধের সমান্তরাল এদের শ্রেণী। এখানে ধারকের ক্ষেত্রে ঠিক তাই, রোধের যা হয় ঠিক তার উল্টোটা হয়। রোধের যেটা শ্রেণী এখানে ধারকের ক্ষেত্রে সমান্তরাল, রোধের ক্ষেত্রে যেটা সমান্তরাল এটা ধারকের ক্ষেত্রে শ্রেণী হয়। দেখ সেটা আমরা করবো এখানে। সবার শুরুতে আগে আমি ধরে নিচ্ছি ধারকের শ্রেণী সমবায়। এটা খুব কনসেপচুয়াল জায়গায় ঠান্ডা মাথায় পড়ছে। এখানটাতে আমি কি করেছি, আমি তোর হচ্ছে একটা ব্যাটারি লাগিয়েছি। আর এই ব্যাটারিটা তোর হচ্ছে কি করেছি, এখানে 3টে ধারক নিয়েছি। 3টে ধারকের নাম C1, C2, C3, 3টে আমি ধারক নিয়েছি। এবার C1, C2, C3 যে 3টে ধারক নিয়েছি, C1 ধারকের বাঁদিকের পাঁচটায় ব্যাটারির জন্য প্লাস Q আধান আবিষ্ট হয়। ফলে এই ব্যাটারির জন্য একদম ডান দিকে C3 যে আমার ধারকটা রয়েছে, সেই C3 ধারকের ডান পাশের যে প্লেটটা সেটা মাইনাস Q আধান আবিষ্ট হয়। তাহলে একদম বাঁদিকটা প্লাস Q, একদম ডানদিকটা মাইনাস Q। কিন্তু এবার তুই জানিস সমান্তরাল ধারক, সমান্তরাল ধারকের ক্ষেত্রে দেখ C1 আর C2 দেখ একটা তার দিয়ে যুক্ত রয়েছে। C1 আর C2 একটা এই দুটো পাত তার দিয়ে যুক্ত রয়েছে। ফলে কি হচ্ছে, C1 এর দ্বিতীয় পাতে আবেশের জন্য মাইনাস Q পরিমাণ আধান আবিষ্ট হবে। ঠিক সেরকম যেহেতু C1 এর দ্বিতীয় পাতে মাইনাস Q পরিমাণ আমার আধান আবিষ্ট হলো, একই পরিমাণ আমার আধান আমার C2 ধারকের বাঁদিকের পাতে আবিষ্ট হবে। এখানটা তাদের হচ্ছে দেখ ভালো মতো আকাশ হবে। C1 পাতের বাঁদিকে আমার হচ্ছে প্লাস Q আধান রয়েছে, ডান দিকের পাতে আমার মাইনাস Q আধান আবিষ্ট হবে। মাইনাস Q যেহেতু এখানে আধান আবিষ্ট হলে আমার C2 ধারকের ক্ষেত্রে তাহলে বাঁদিকে তাহলে হচ্ছে প্লাস Q আমার আধান আবিষ্ট হবে। আবার প্লাস Q আধান আবিষ্ট হয়েছে বলে C2 পাতের ডান দিকের পাতটাতে মাইনাস Q আধান আবিষ্ট হবে। এখানে মাইনাস Q হয়েছে বলে ওখানে প্লাস Q। তোরা ভেবে দেখ, দুটো পাতকে আমি একটা তার দিয়ে যুক্ত করেছি, তাহলে এটা যদি মাইনাস Q আধান আবিষ্ট হয় তাহলে নিউট্রাল, এটা তো আমি নিউট্রাল ছিল, তাহলে এটা মাইনাস Q আধান আবিষ্ট, তাহলে এটা প্লাস Q আধান আবিষ্ট হলো। এই দুটো পাত কিন্তু একটা তার দিয়ে যুক্ত রয়েছে। আর দুটো সমান্তরাল পাত যদি আমি দেখি, এটা একটা ধারকের এই একটা পাত, এই একটা পাত, এটা তো কোনো তার দিয়ে যুক্ত নেই। এখানকার Q যদি আমার আধান আবিষ্ট হয় তাহলে এই সেকেন্ড পাত্র, তাহলে কিন্তু এটা Q আধান আবিষ্ট হচ্ছে কার জন্য, ব্যাটারির জন্য। আর সেকেন্ড পাতে এইখানে প্লাস Q আধান আবিষ্ট হচ্ছে বলে এখানে মাইনাস Q আধান আবিষ্ট হচ্ছে। এই ফান্ডাটা চলছে। যেমন দেখ এখানে প্রত্যেকটা পাতে কিন্তু দেখ আমার একই পরিমাণ আমার আধান আবিষ্ট হয়েছে। তাহলে প্রথম ধারকের জন্য তাহলে আমি লিখতে পারি Q সমান CV। তাহলে Q সমান CV মানে কি, Q ইকুয়াল টু C1, V মানে কি প্রথম ধারকটার দ্বিতীয় কোন প্রান্ত আছে, A প্রান্ত আর B প্রান্ত আছে, তাহলে VA মাইনাস VB, বিয়োগ পার্থক্য লিখলাম VA মাইনাস VB। দ্বিতীয়টা তাহলে আমি লিখতে পারি Q সমান C2 ইন্টু VB মাইনাস VD। আর তৃতীয়টা আমি লিখতে পারি Q সমান C3 ইন্টু VD মাইনাস VE। এইবার এইগুলো যদি আমি লিখি তাহলে দেখ VA মাইনাস VB সমান লেখা যায় Q বাই C1, VB মাইনাস VB সমান Q বাই C2, VD মাইনাস VE সমান Q বাই C3। এটাকে লেখা যায় এই সেটা বাদিকে নিচে নিয়ে আসলে দেখ সেটাই আমি লিখেছি। লেখার পরে এই তিনটে সমীকরণটা আমি সিম্পলি যোগ করে দিয়েছি। যখনই যোগ করলাম দেখ আমার VB কেটে যাচ্ছে, VD কেটে যাচ্ছে, শুধু করে যাচ্ছে VA আর VE, বাদিকে VA মাইনাস VE করে থাকবে। ডান দিকে তাহলে ঠিক সেরকম বাদিকে সকলে তাহলে যোগ করেছি, এরকম ডান দিকে তাহলে সকলে তাহলে যোগ করবো, যোগ করে ডান দিক থেকে সকলে তাহলে Q কমন যাচ্ছে, তাহলে বলতে হচ্ছে 1/C1 প্লাস 1/C2 প্লাস 1/C3। এখানটাতে তাহলে VA মাইনাস V সমান আমি লিখছি Q ইন্টু 1/C1 প্লাস 1/C2 প্লাস 1/C3। এইটুকু বুঝতে আমাদের কারো অসুবিধা হবে না। এর পরের কাজটা কী করেছি দেখ, আমি এই A প্রান্ত আর E প্রান্ত এর মাঝখানে যে তিনটে ধারক আছে এই সেটটা কিন্তু খুলে দিয়ে আমি এখানে একটা এমন ধারক কিনে রাখলাম যে ধারকটাতে এই একই ব্যাটারির জন্য দুটো পাতে আমার একই পরিমাণ আধান মানে Q পরিমাণ আধান যেন আবিষ্ট হয়। আমি সেরকমই দেখা হচ্ছে একটা ধারকে লাগিয়েছি, বাঁদিকের পাতে আমার প্লাস Q, ডান দিকের পাতে মাইনাস Q আমার আবিষ্ট হচ্ছে। তাহলে এ আর এ মাঝখানে থাকলে আমি লিখতে পারি VA মাইনাস V সমান Q বাই C। এইবার তোরা এই ওপরের সমীকরণটা আর এই সমীকরণ দুটো তুলনা কর, দেখ VA মাইনাস V দুটোই বাদিক সমান, ডান দিকে দেখ A Q ইন্টু পুরোটা A Q বাই C। তাহলে
তাহলে কিউ কিউ কেটে যাচ্ছে, তাহলে আমি লিখতে পারছি 1/c সমান 1/c1 প্লাস 1/c2 প্লাস 1/c3। অর্থাৎ ধারক যদি শ্রেণী সমবায় থাকে তাহলে তুল্য ধারকত্ব হয় ওই প্রত্যেকটা ধারকত্বের ইনভার্সের যোগফল। তাহলে দেখ 1/c সমান আমি লিখতে পারছি 1/c1 প্লাস 1/c2 প্লাস 1/c3, মানে রোধের ঠিক উল্টো। চল এবার আমরা সবাই সমান্তরাল সমবায়টা করে নিই। এখানটায় ধারকের সমান্তরাল সমবায় যখন আমি করেছি তখন তোর হচ্ছে দেখ এটা হচ্ছে আমার ব্যাটারি, ব্যাটারিতে তোর হচ্ছে ধরে নে এখান থেকে আমার প্লাস কিউ পরিমাণ আধান তোর হচ্ছে প্লেটে দিয়ে যাচ্ছে। এবার তিনটে প্লেট দেখ আমার সমান্তরালে রয়েছে, তাহলে এইখান থেকে প্লাস কিউ যদি আমার আধান যদি আমি দেখি তাহলে এই প্লাস কিউ আধান দেখ তিনটে পাতে তাহলে হচ্ছে দেখ আমার আলাদা আলাদাভাবে হচ্ছে ওখানকার সঞ্চিত হয়েছে। প্রথমটায় ধর Q1 আধান, পরেরটায় Q2, তারপরটা Q3। একইভাবে ঋণাত্মক পাতের জন্য হচ্ছে -Q1 -Q2 -Q3। আচ্ছা, প্রত্যেকটা ধারকের ক্ষেত্রে কিন্তু কমন দেখ এই ব্যাটারিটাই দেখতে পাচ্ছি। অর্থাৎ আমি যেটা বলতে চাইছি প্রত্যেকটা ধারকই দেখ এ আর বি বিন্দুর মধ্যে একই বিভব পার্থক্য ফিল করছে। তোরা সব ভেবে দেখ এটা কিন্তু প্রত্যেকটা একই বিভব পার্থক্য। আচ্ছা, তাহলে প্রথম ধারকটার জন্য লিখতে পারি Q1 সমান C1 × V - dV, দ্বিতীয়টার জন্য তাই, তৃতীয়ের জন্য তাই। এটা তো আমি লিখে গেলাম। লেখার পরে তারপরে কী করছি, আমি তো প্রথমে বললাম দেখ ব্যাটারি থেকে আমার যদি কিউ পরিমাণ আমার আধান বেরোয় তাহলে এই তিনটে ধারকে আমার এই কিউ পরিমাণ আধান তাহলে নিশ্চয়ই ডিস্ট্রিবিউট হয়েছে। মধ্যে কথা তো আমি এটা বলতে চাইছি যে ওই ধারকগুলোতে আমার যে পরিমাণ আধান ডিস্ট্রিবিউট হয়েছে সমস্ত আধানগুলো যদি আমি একত্রীভূত করি তাহলে আমি তাহলে এখানটা হচ্ছে মোট আমি আধানটা পেয়ে যাবো আমার প্রকৃত যতটা আমি আধান বেরিয়েছি আমার ইয়ে থেকে ব্যাটারি থেকে। তাহলে দেখ তিনটে তাহলে আমি যোগ করলাম, করে দেখ Q সমান Q1 প্লাস Q2 প্লাস Q3 লিখলাম। লেখার পরে আমি প্রত্যেকটা থেকে দেখ V - dV কমন নিচ্ছি, নিয়ে আমি C1 প্লাস C2 প্লাস C3 পেয়েছি। এরপরে দেখ আমি আগেটার মধ্যে একই কাজ করেছি। কী কাজ করেছি, এখানে এই এ আর বি বিন্দু মাঝখানে যে তিনটে ধারক সেই তিনটে ধারক আমি খুলে ফেললাম। খুলে ফেলে তার পরিবর্তে আমি একটাই ধারক এনেছি, জাস্ট একটা ধারক এনেছি। সে ওই একই বিভব পার্থক্যে আমার একই পরিমাণ যেন আধান সঞ্চিত হয়, কতটা না কিউ পরিমাণ আধান সঞ্চিত হয় তাই আমি সেটা লিখেছি এখানে। ওপরটা প্লাস কিউ নিচেটা মাইনাস কিউ, তাহলে এটা যেন লিখেছি Q × C × V - dV। এবার তোরা এই সমীকরণটা আর আগের সমীকরণ থেকে তুলনা কর, দেখ C সমান C1 প্লাস C2 প্লাস C3 পেয়ে যাচ্ছিস। অর্থাৎ সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে রোধের মতো রোধের শ্রেণী সমবায় যেটা হয় দেখ সিম্পলি যোগ হয়ে যাচ্ছে ধারকত্বগুলো। তাহলে এই হলো আমাদের ধারকের শ্রেণী সমবায় এবং সমান্তরাল সমবায় তুল্য ধারকত্ব নির্ণয়। তোদের এই সম্পর্কিত প্রচুর অঙ্ক করতে হবে, কিন্তু কটা দিন পরে আমরা করবো। আমরা চলচ্চিত্র পড়ে ওখানে রোধ আর ক্যাপাসিটারকে তখন একসাথে করবো যাতে বিশ্বমান নষ্ট না হয়। আচ্ছা, দুশ্চিন্তার কোনো কারণ নেই। এখানে সলভ করার ক্ষেত্রে এগুলো অনেক হার্ড প্রবলেম হয়, তোদের কিছু এমবিটিস শিখিয়ে দেবো, 6খানা সূত্র শিখিয়ে দেবো। ক্লাস 10 যেরকম 4টে শিখেছিলাম এখানে আরও 2টো এক্সট্রা অ্যাড হবে, টোটাল 6টা সূত্র শিখিয়ে দেবো, সেগুলো সবকটা হয়ে যাবে। আচ্ছা, এইবার তোরা সবাই দেখ একদম ডান দিকে যেটা করেছি এটা বিভৎস ইম্পর্টেন্ট। আচ্ছা, কিন্তু বলে রাখি এখানে তোর হচ্ছে আমি সঞ্চিত শক্তির যে মানটা বের করেছি সেই সঞ্চিত শক্তি তোদের হচ্ছে বইতে অন্যভাবে করে দেওয়া আছে একদম ছোটো শর্টে। আমি আর্টিকেল নাম্বারটা এখানে লিখিনি, ওইভাবে তোরা করতে পারিস, ঠিক আছে? ওটা আমি তোদের আর পড়াচ্ছি না, সহজ, ওটা পড়াচ্ছি না। আমি তোদেরকে এইভাবে পড়াচ্ছি, যেটা ইচ্ছা যেটা অ্যাকসেপ্ট করতে ইচ্ছা হয় সেটা অ্যাকসেপ্ট করতে পারিস। কিন্তু এখানে তার আগে আমরা দেখে নিই, এখানে 3টে প্রশ্ন হয়। একটা হচ্ছে একটা সমান্তরাল পাত ধারকের পাতদ্বয়ের মধ্যেকার যে আকর্ষণ বল তার সমীকরণ বের করো, একটা হতে পারে। 2 নম্বর সমান্তরাল পাতধারকের মধ্যে সঞ্চিত শক্তি সমীকরণ বের করো। 3 নম্বর সমান্তরাল পাতধারকের মধ্যে প্রতি একক আয়তনে সঞ্চিত শক্তির মান বের করো। এই 3টে জিনিস এর মধ্যে লুকানো রয়েছে। দেখ আমি সেটা হেডিংয়ে দিচ্ছি, সমান্তরাল পাতধারকের মধ্যেকার বল 1, সঞ্চিত শক্তি 2, ও তড়িৎ ক্ষেত্রে সঞ্চিত শক্তি ঘনত্ব প্রতি একক আয়তনে সঞ্চিত শক্তি 3। 3টে প্রশ্ন লুকিয়ে আছে, কিন্তু সব 2 নম্বর প্রশ্ন হয়, বিভৎস ইম্পর্টেন্ট তোদের জন্য, বিশেষ করে এবছর। টাকা এখানে আমি কী করেছি, দুটো সমান্তরাল পাত নিয়েছি, এটা একটা পাতধারক কল্পনা করলে। বাঁ দিকের পাতটা হচ্ছে আমার ধনাত্মক আধানে আহিত, ডান দিকের পাতটা হচ্ছে আমার ঋণাত্মক আধানে আহিত। এইবার বাঁ দিকের পাতে আমি ধরেছি আমার প্লাস কিউ আধান রয়েছে, আর ডান দিকের পাতে আমার রয়েছে মাইনাস কিউ আধান। বাঁ দিকের পাতে প্লাস কিউ, ডান দিকের পাতে মাইনাস কিউ আমার আধান রয়েছে। এইবার এদের মধ্যে তাদের হচ্ছে তড়িৎ ক্ষেত্র অভিমুখ কোন দিকে হবে? তড়িৎ ক্ষেত্র অভিমুখ হচ্ছে সবসময় ধনাত্মক আধান ঋণাত্মক আধানের দিকে হয়। দেখ আমি এখানে তড়িৎ ক্ষেত্রে অভিমুখ দিয়ে দিয়েছি। আর তোরা সবাই জানিস যে একটা পাতলা পাতের জন্য তড়িৎ ক্ষেত্র সমীকরণ কী হয়, E সমান σ/2ε0। দেখ E সমান σ/2ε0 আমি লিখলাম। সিগমা মানে কি, তলমাত্রিক আধান ঘনত্ব। তাহলে সিগমা সমান তাহলে আমরা লিখতে পারি Q/A। তাহলে এখানে নিচে দেখ Q/2ε0A লিখলাম। তাহলে আমি দেখ E এর মান পাচ্ছি, তাহলে Q/2ε0A পেলাম। এটা হচ্ছে আমার তড়িৎ ক্ষেত্রের মানটা আমি জানি। এবার তোরা সবাই কি জানিস, তোরা সবাই জানিস F = QE।
তোদেরকে আমি বলেছিলাম 6টা সমীকরণ বক্সের মধ্যে লিখে রাখতে। সেই তার মধ্যে একটা সমীকরণ ছিল এফ ইজিক্যাল টু কিউই। তাহলে এফ ইজিক্যাল টু কিউই মানে এখানে কোন ই, দেখ এখানে ইটা তৈরি করছে প্রথম পাত্র, বাঁদিকের প্লাস কিউ আধানের পাত্রটা হচ্ছে তৈরি ক্ষেত্রে তৈরি করছে ই, যার জন্য ডান দিকের যে পাত্রটা রয়েছে সেই পাত্রে আমার কতটা আধান রয়েছে, মাইনাস কিউ আমার আধান রয়েছে। এই মাইনাস কিউ আধান যে বল অনুভব করবে সেই বলটা হচ্ছে এফ ইজিক্যাল টু মাইনাস কিউ ইন্টু ই। আবার বলছি তড়িৎ ক্ষেত্রে তৈরি করছে প্লাস কিউ আধান, আর ডান দিকের পাতে আমার হচ্ছে মাইনাস কিউ আধান। তাহলে এই মাইনাস কিউ আধান প্লাস কিউ আধান যে তড়িৎ ক্ষেত্রে তৈরি করছে তার জন্য যে বলটা অনুভব করে সেই বলটা হচ্ছে এফ। তাহলে এফ সমান মাইনাস কিউ ইন্টু ই। তাহলে আমি সেটা হচ্ছে এফ মাইনাস কিউ ইন্টু ই। তাহলে মাইনাস কিউ থাকলো আর ই এর মানটা বসলাম, দেখ সেটা মাইনাস কিউ স্কোয়ার বাই 270 এ। রিমেম্বার এখানে মাইনাস সিম্বলটা কিন্তু রিপ্রেজেন্ট করছে বলের অভিমুখ। এই পাতটা ধনাত্মক, এই পাতটা ঋণাত্মক, দুটো ভিন্ন পাত, ভিন্ন আধানের পাত। তার মানে এরা তাহলে কী করছে, এরা একে অপরকে আকর্ষণ করবে, বিকর্ষণ করবে। এরা দেখ একে অপরকে আকর্ষণ করবে, ধনাত্মক পাত ঋণাত্মক পাতকে আকর্ষণ করছে। ফলে কী হচ্ছে, তাহলে দেখ এখানে তোর হচ্ছে প্রথম পাতটা দ্বিতীয় পাতকে তাহলে হচ্ছে আকর্ষণ করবে, আকর্ষণ করে নিজের কাছের দিকে টানবে। কি চাই মামা? যাও যাও যাও, পালো পালো পালো, শুনি পালো, যাও যাও যাও। যেটা বলছিলাম, প্লাস কিউ আধান মাইনাস কিউ আধানকে তাহলে হচ্ছে আকর্ষণ করবে। তার মানে এবার তোরা সবাই দেখতো, আমি যদি বললাম তড়িৎ ক্ষেত্র অভিমুখ কোন দিকে, তড়িৎ ক্ষেত্র অভিমুখ হচ্ছে এই পাত, ধনাত্মক পাত থেকে ঋণাত্মক পাতের দিকে, এই দিকে হচ্ছে তড়িৎ ক্ষেত্র অভিমুখ। আর বলের অভিমুখ কোন দিকে হচ্ছে, বলের অভিমুখ উল্টো দিকে হচ্ছে, কারণ এই দিকে আকর্ষণ অনুভব করছে, মানে এই পাতটা একে আকর্ষণ করছে এই দিক বরাবর। তাহলে দেখতো তড়িৎ ক্ষেত্র অভিমুখ হচ্ছে এই দিক বরাবর আর বলের অভিমুখ হচ্ছে উল্টো দিক বরাবর। সেই জন্য এখানে একটা মাইনাস সিম্বল আসছে। সেটা মাইনাস চিহ্নটাকে আমরা কথা উপেক্ষা করছি, মানে মাইনাসটা নিয়ে আমার কাজ নেই, আমি শুধু মান নিয়ে কাজ করছি। তাহলে সেই জন্য আমি লিখেছি এফ ইজিক্যাল টু কিউ স্কোয়ার বাই 270 এ। প্রথম প্রশ্ন কিন্তু হয়ে গেল, মানে দুটো সমান্তরাল পাতের মধ্যেকার যে আকর্ষণ বল। দেখ এটা ছোট্ট প্রমাণ, কিচ্ছু নেই এতে। এরপরে এই দুটো পাতের মধ্যেকার যে সঞ্চিত শক্তি, তাহলে সেটা বের করবো। সঞ্চিত শক্তি মানে আমি তো শিখেছিলাম কৃতকার্য আর তড়িৎ স্থিতিশক্তি সমান হয়। যদি পরিবর্তন দেখি তাহলে সেটা হচ্ছে মাইনাস হয়, একটা মাইনাস চলে আসে। দুশ্চিন্তার কোনো কারণ নেই, তাহলে কৃতকার্য তাহলে আমি বের করবো। কৃতকার্য বের করা মানে কি, তার মানে দেখ এই পাতটাকে ওর নিজের দিকে আকর্ষণ করছে। তাহলে আমি যদি একজন বাহ্যিক এজেন্ট হই, আমি তাহলে কী করবো, এই পাতটা হচ্ছে আমি নিশ্চয়ই সমমানের বল দিয়ে এইদিকে টানবো। যদি আমি এইদিকে যদি টানি তাহলে এদের মধ্যে দেখ আয়তন বেড়ে যাচ্ছে বা ক্ষেত্র মধ্যেকার দূরত্ব বেড়ে যাচ্ছে। তাহলে দেখ এই পাতটাকে যখন আমি এদিকে এফ বল দিয়ে প্রয়োগ করছি, এফ বল দিয়ে প্রয়োগ করার জন্য ওধার ডি দূরত্ব সরবে। এটা এখানে কার্যকত হচ্ছে ডাব্লিউ সমান এফ ডট ডি, ডাব্লিউ সমান এফ ডট ডি। এবার এফ এর মান তোরা সবাই জানিস, ইন্টু ডি তোরা গুণ করছিস। এইবার তোরা সবাই দেখ এখানে সমীকরণের মধ্যে তোরা পাবি কিউ স্কোয়ার ডি বাই 2 ইপসিলন 0 এ। তোরা সবাই লক্ষ্য করে দেখ, নিচে আমার ইপসিলন 0 এ আছে আর উপরে ডি আছে, তাহলে ইপসিলন 0 এ বাই ডি। দেখ ওটা সমান্তরাল পাত ধারকের ধারকত্ব সমীকরণ, সি সমান ইপসিলন 0 এ বাই ডি আমরা আগে পড়ে নিচ্ছি। তাহলে ওটা মানে সি হচ্ছে। তাহলে দেখ আমার কী পাচ্ছি সবাই, ডাব্লিউ সমান কিউ স্কোয়ার বাই 2 সি। তার মানে আধান আর ধারকত্ব এর মধ্যে সম্পর্ক হচ্ছে কিউ স্কোয়ার বাই 2 সি। তাহলে ওই কৃতকার্য আর এখানে স্থির শক্তি সমান, তাহলে ইউ সমান তার ভিতরে কিউ স্কোয়ার বাই 2 সি। তোরা এটাকে অন্য একটা রূপ দিতে পারিস। তোরা সবাই জানিস কিউ সমান সিভি, তোরা কিউ এর মান ওখানে বসিয়ে সিভি। তাহলে দেখ ওপরের নিচে সি কেটে গিয়ে হাফ সিভি স্কোয়ার হচ্ছে। বা তোরা সবাই ওখানে কী করতে পারিস, তোরা সিটাকে উড়িয়ে দিতে পারিস, সিটাকে উড়িয়ে তোরা সি সমান তারা কিন্তু কিউ বাই ভি, তাহলে দেখ হাফ কিউ ভি হচ্ছে। যে কোনো একটা ফর্মে রাখলেই হবে। হ্যাঁ, এটা তোদের হচ্ছে অঙ্ক করতে হলে কাজে লাগে বলে সেই জন্য তোর হচ্ছে কোন ফর্মে যদি আমার কাজে লাগাবে। তোকে ধর প্রশ্ন দেওয়া আছে ধারকত্ব দেওয়া আছে আর তোকে বিভব দেওয়া আছে, তাহলে তুই নিশ্চয়ই হাফ সিরিজ ইউজ করবি। তোকে যদি আধান দেওয়া থাকে আর তোর ধর ধারকত্ব দেওয়া রয়েছে, তাহলে তুই ইউজ করবে টু সিরিজ করবি অ্যান্ড সো অন। যদি বিভব আর তোকে যদি আধান দেওয়া থাকে তাহলে তুই নিশ্চয়ই হাফ টিভি ইউজ করবি। এইভাবে লাস্ট অ্যান্ড ফাইনাল কোশ্চেন। এবার দেখ আমি এখানে করেছি আবার শক্তি ঘনত্ব। শক্তি ঘনত্ব মানে কি, ঘনত্ব মানে আমরা বুঝেছি একক আয়তন। তার মানে দেখ আমরা এখানে শক্তি ঘনত্বকে আমি স্মল ইউ দিয়ে রিপ্রেজেন্ট করেছি। স্মল ইউ সমান মোট স্থিতিশক্তি বাই ক্ষেত্রফলের পরিবর্তন অর্থাৎ আয়তন পরিবর্তন। তার মানে দেখ এখানে ইউ সমান স্থিতিশক্তি বাই আয়তন আমি লিখেছি, বা এটা আয়তনের পরিবর্তন করে লিখতে পারিস। তাহলে দেখ তো আমি কত পেয়েছি এখানে কিউ স্কোয়ার ডি বাই 270 এ, সেটা লিখলাম কিউ স্কোয়ার ডি বাই 270 এ। নিচে আমার আয়তন কত এইডি, ক্ষেত্রফল ইন্টু দূরত্ব এইডি। তাহলে দেখতে আমি এটা লিখতে পারছি, আমাদের এখানে ওপর নিচে ডিডি কেটে যাচ্ছে, আমার পড়ে থাকছে কিউ স্কোয়ার বাই 2 ইপসিলন 0 এ স্কোয়ার। এইবার তোরা ওপর নিচে একটা করে ইপসিলন 0 গুণ করে দে। তাহলে দেখ আমার কিউ স্কোয়ার বাই ইপসিলন 0 স্কোয়ার এ স্কোয়ার হচ্ছে, আর একটা হাফ ইপসিলন 0 বাইরে রয়েছে। এইবার তোরা সবাই কিউ বাই ইপসিলন 0 এ, কিউ বাই এ মানে সিগমা,
কিউ বাই এ মানে সিগমা, সিগমা বাই ইপসিলন জিরো কার, একটা পাথ ধারকের, মোটা পাথ ধারকের ধারক, সরি তড়িৎ ক্ষেত্র, মোটা পাথের জন্য তড়িৎ ক্ষেত্র। তাহলে এই সিগমা বাই ইপসিলন জিরো সমান আমি লিখতে পারছি, এখানে দেখ ই লিখতে পারছি, তাহলে দেখ সেটা আমি করেছি, এখানে সিগমা বাই ইপসিলন জিরো সমান ই লিখে দিয়েছি, তাহলে এটা আমার কেমন দেখতে হচ্ছে, ইউ সমান হাফ ইপসিলন জিরো স্কোয়ার। তোদের আজকে আমি এইটুকু পর্যন্ত করালাম। আমরা পরের দিন পরাবৈদ্যুতিক মাধ্যম সম্পর্কে শিখব, শেখার পরে সেখানে ধারকত্ব সম্পর্কে আমরা ওখানে শিখবো। আশা করছি তোদের সামনের দিন এই চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে। আজ এটুকু।